যে আপনি কোয়ালিফাইড রিটেনের জন্য, এটা আর কিছু না, এটা কোথাও কাজে লাগবে না। কিন্তু আপনার মূল খেলাটা হবে আপনার রিটেনে। ক্যাডার হওয়া আর না হওয়া সেটা নির্ভর করবে রিটেনের আপনার নাম্বারের উপর। দেখেন আগে 35 থেকে আপনার 35-এর পরবর্তী যে বিসিএসগুলা সেটা হলো আপনার উত্তর আধুনিক যুগ। এর আগে মধ্যখানে 39তম 42তম এটা ছিল অন্ধকার যুগ। ঠিক আছে, এই অন্ধকার যুগটা বাদ দিয়ে আমরা যদি আধুনিক যুগের কথা যদি বলি, 35 থেকে 38 বিসিএস পর্যন্ত এখানে কোটা ছিল, আর 40তম বিসিএস থেকে কোটা নাই। একটা বিষয় এটা হচ্ছে 35 থেকে 38 বিসিএস পর্যন্ত আপনাকে জেনারেল ক্যাডার যদি পেতে হয়, ভালো কোনো ক্যাডার, সেখানে রিটেনও আউটস্ট্যান্ডিং করতে হবে, প্লাস ভাইভাও আউটস্ট্যান্ডিং করতে হবে। আর ভাইভা বিষয়টা সম্পূর্ণ লাক নির্ভর। এটা আপনার যে খুব বেশি আহমরি পেরে খুব ভালো কিছু করবেন তা না, কিন্তু রিটেনটা আপনার সম্পূর্ণ প্রিপারেশনের উপর। এখন আপনি ভাইভাতে ভালো করলেন না, অন্তত রিটেন যদি ভালো হয় আপনি একটা ক্যাডার পাবেন। ক্লিয়ার? এবার দেখেন, এবার 40তম বিসিএস এর পর থেকে হিসাব কিতাব চেঞ্জ হয়ে যাবে। কীভাবে চেঞ্জ হবে? এখন যেহেতু কোটা নাই, আগে মনে করেন পোস্ট ছিল 500টা, সেখানে 56% কোটা, মেধাবীর জন্য 44%। এই 44%-এ ঢুকতে হলে আপনাকে রিটেন ভালো লাগবে, আবার ভাইভাতেও ভালো করতে হবে। আপনি রিটেন ভালো করলেন কিন্তু ভাইভা ভালো কোনো স্যারের বোর্ডে আপনি পড়েন নাই, অথবা ভালো কোনো বোর্ডে পড়ছেন স্যারের মন মেজাজ ওই সময় খারাপ ছিল, তাহলে আপনি ভাইভাতে ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবেন না। আর আপনার জন্য জেনারেল ক্যাডার আশা করাটা শুধু আশা মরিচিকার মতোই। কিন্তু 40তম বিসিএস থেকে আপনি রিটেন যদি ভালো করেন, তাহলে আপনার রিটেন দিয়েও আপনি জেনারেল ক্যাডারটা পাবেন। বুঝেছেন কথাটা? শুধুমাত্র কোটা আর নন কোটা বিসিএস এটার কারণে। ঠিক আছে, এরপর আসেন আর একটা বিষয়, তাহলে আমরা রিটেন প্রিপারেশনটা কীভাবে নিব। দেখেন, আমি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করে যাই নাকি? আচ্ছা, রিটেনে আপনার কেউ বলে শুধু বাংলাদেশ অ্যাফেয়ার্স আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অত ভালো করার দরকার নেই, এমনি পড়ে গেলেও হবে। আবার কেউ বলে শুধুমাত্র ম্যাথ পড়বা, সায়েন্স পড়বা আর ইংলিশটা পড়বা, বাকিগুলো দরকার নাই। দেখেন, 35তম বিসিএসে একটা ছেলে ম্যাথে 24 নাম্বার পেয়ে সে বাংলাদেশ অ্যাফেয়ার্সের নাম্বার তুলেছে 166। এখানে ম্যাথে 24 না 18 নাম্বার, তার মেরিট পজিশন ছিল অ্যাডমিনে 24তম। বোঝা গেল? আবার আরেকজনে দেখা গেল 37 বিসিএসে ইংলিশে মার্কস তুলছে 160। ঠিক আছে, আপনার ম্যাথে নাম্বার হলো 50। এই 50 নিয়ে অতিরিক্ত মাথামাতি করতে যাই সে অনেকেই বাকি নাম্বারগুলো খারাপ করে। এখানে 50, কিন্তু একটা রচনা লেখলো সেখানেও 50 ইংলিশের। তাহলে আমি বলতে চাচ্ছি যেটা, এটা হচ্ছে প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। রিটেনে আপনি যদি প্রত্যেকটা বিষয় ভালোভাবে কমপ্লিট করতে পারেন, আপনি প্রত্যেকটা বিষয়ে 100% প্রিপারেশন নিয়ে যে কোনো একটা পরীক্ষা খারাপ হয়ে যাবে, স্বাভাবিক। আপনি 6টা পরীক্ষা সবগুলো ভালো দিতে পারবেন না। ঠিক আছে, এই জন্য আপনার কাজ কি, আপনার ম্যাথ পরীক্ষা যেদিন ম্যাথের প্রিপারেশন আপনার খুব হাই, ম্যাথ পরীক্ষার আগের দিন আপনি অসুস্থ হয়ে যেতে পারেন না। এবার আসেন, তাহলে আমরা সাবজেক্ট ওয়াইজ কথা বলি। প্রথম হলো বাংলা নিয়ে একটু কথা বলি। বাংলার বিষয়টা হচ্ছে, আপনি পিলিতে বাংলা কত নাম্বার পড়ছেন? 20 নাম্বারে। আর সাহিত্য ব্যাকরণ 15 নাম্বার পড়ছেন, আর সাহিত্য পড়ছেন কত? 20 নাম্বার, মোট 35 নাম্বার। এখানে রিটেনে এসে আপনি যেটা এখানে 15 নাম্বার পড়ছেন, এটা এখানে হলো 30 নাম্বারের। বিষয়টা একই, শুধুমাত্র এখানে গোল্লা ভরাট করছেন আর এখানে লিখতে হবে। অর্থাৎ আপনার বাংলার প্রিপারেশন যদি পিলিতে খুব স্ট্রং হয়, তাহলে আপনার রিটেনে আপনার তেমন একটা শ্রম দিতে হবে না। আর বাংলা ব্যাকরণের যে অংশটা রিটেনে 30 নাম্বার আসে, এখানে 5 গুণ 6, 5টা প্রশ্ন থাকবে, একটাতে 6 করে
5, 6, 30 নাম্বার। এখানে নাম্বার হচ্ছে ম্যাথের মতো, নাম্বার এখানে কাটাকাটি করে না, 30-এ 30 পাবেন। এরপর সাহিত্যে যেটা দেখা যায় এটা হলো এখানে 20 নাম্বার। 20 নাম্বারের মধ্যে আপনি পিলিতে পড়ছেন 20 নাম্বার, রিটেনের সাহিত্য হলো 30 নাম্বারের। পিলিতে যা পড়ছেন রিটেনও তা, বোঝা গেল? আর জাস্ট এখানে একটা কাজ করতে হয়, আপনি কবি এবং সাহিত্যিকদের যখন নাম লিখবেন তখন তার পাশে ব্র্যাকেট দিয়ে তার জন্ম মৃত্যু লিখবেন। যেমন নজরুলের নাম লিখলেন 1899 সাল থেকে 1976, ব্র্যাকেটে এই জিনিসগুলো লিখতে হয়। এরপরে আপনি পিলিতে কোনো রেফারেন্স বইয়ের নাম লিখছেন, ওমার ফরমে তো নাম লেখার সুযোগ নাই, কিন্তু রিটেনে আপনি রেফারেন্স নাম লিখবেন কয়েকটা বই, বাংলা সাহিত্যের ইতিহাস, বঙ্গভাষা ও সাহিত্য, কয়েকটা বইয়ের নাম একটু মুখস্থ রাখবেন, যাই আসে ওগুলা লিখে দিয়ে চলে আসবেন রেফারেন্স বইটা। কারণ যেই বিষয়টা দেখবে, খাতা মূল্যায়ন করবে, সে ওই বই কখনো উল্টাই দেখবে না, বোঝা গেল? আচ্ছা, এটা হলো আমার বাংলা। এই 60 নাম্বারের প্রিপারেশনের মধ্যে আপনি যদি ভালো প্রিপারেশন নেন, আপনি এখানে 55 তোলা সম্ভব, বোঝা গেল ভাই? তাহলে এই 55 আপনি কি দিয়ে কভার করতেছেন? পিলি দিয়ে। এখানে আপনার রিটেনের জন্য আলাদা কোনো প্রিপারেশন নিতে হবে না। এরপরে আসেন, এখানে বাকি যেগুলো আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রচনা। আমরা আরফাত ভাই সহ একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এর আগে, রচনার জন্য আমরা একটা শীট করার একটা প্ল্যান আছে, আপনাদের কাছে হয়তো খুব শীঘ্রই শীটটা পৌঁছে যাবে, কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তাহলে রচনাগুলো কি? রচনাগুলো হচ্ছে কতগুলো আর্ট। এই আর্টটা কি? আপনি রচনা লিখবেন, রচনার ক্ষেত্রে কিছু ইনফরমেশন দিতে হবে। পত্রিকার নাম লিখবেন যে অমুক পত্রিকার প্রথম আলো, তবে তারিখ সাল কিছুই দিবেন না, বোঝা গেল? আর সরকারের উন্নয়ন সূচক যদি কোনো রচনা আসে তাহলে সেখানে আপনি দিবেন CRI, সেখানে আপনি লিখবেন BBS রিপোর্ট, সেখানে আপনি লিখবেন আপনার বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা। তাহলে এগুলো হচ্ছে আপনার রেফারেন্স। তাহলে আপনি লেখার পরে রেফারেন্স দিবেন। এবার প্রত্যেকটা রচনার জন্য আপনি একটা সূচনা নির্ধারণ করবেন যে কোন রচনা আসলে আপনি কীভাবে দিবেন। যেমন জলবায়ু সম্পর্কিত একটা বিষয় সবসময় শিখতে হয়, এটা বাংলায় হোক ইংলিশে হোক, একটা রচনা এখান থেকে আসে। তাহলে জলবায়ুর জন্য আপনি যে কোনো একটা কোট মুখস্থ করে রাখবেন, এটা জলবায়ু সংক্রান্ত যেখানে আসুক না কেন আপনি সেটা দিবেন। এরপর অর্থনীতি সম্পর্কিত, যেমন বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটা রচনা আসলো, আপনি কি করবেন? আপনি বলবেন IMF এর সাম্প্রতিক তথ্য অনুসারে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এই, জিডিপিতে বাংলাদেশের অবস্থা এই। এই যে একটা সাম্প্রতিক প্রশ্ন না, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। তাহলে অর্থনীতি সম্পর্কিত কোনো বিষয় লিখতে হলে আপনি এটা দিতে পারেন, এটা দিয়ে শুরু করতে পারেন, বোঝা গেল? অথবা ডেইলি স্টার একটা সুন্দর একটা লাইন দেওয়া আছে, বঙ্গবন্ধু থেকে আরম্ভ করে একবারে শেখ হাসিনা পর্যন্ত, তাহলে আপনি ওটা দিয়ে শুরু করতে পারেন। এটা আপনাদের কাছে একটা শীট যাবে, একটা শীট দিবে আরফাত ভাই। এরপরে আর বাংলার বাকি যে বিষয়গুলো আছে, বাংলার রচনা হলো আপনার 40 নাম্বারের, বাকি গ্রন্থ সমালোচনা এটা একটু পড়তে হয়, বাকি কথোপকথন, ভাব সম্প্রসারণ এগুলো কিচ্ছু পড়তে হয় না। ভাব সম্প্রসারণ ক্লাস 6-7 থেকে পড়ে আসতেছেন, তাই না? এতদিনে আপনার সাহিত্যিকের পর্যায়ে চলে গেছেন, সুতরাং এটা নিয়ে আর বেশি মাতামাতি করতে হবে না। আচ্ছা, তাহলে বাংলার কথাটা এখানে শেষ। বাংলায় এর বাহিরে তেমন কিছু লাগে না, শুধু রচনাটা আপনি বাংলা রচনা না শিখেই ইংলিশ রচনাটা শিখবেন। কারণ বাংলা রচনা শিখে পরীক্ষায় ইংলিশে কনভার্ট করে লেখা আপনার সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু ইংলিশ যদি জানা থাকে তাহলে বাংলা লেখাটা খুব সহজ। এই জন্য আপনি বাংলা কোনো রচনা শিখবেন না, ইংলিশ রচনা শিখবেন, সেটা বাংলায় আসলে কভার দিবেন, ঠিক আছে? তাহলে আপনার বাংলার প্রিপারেশন নেওয়ার মতো কিছু নাই। এর পিলিতে যা পড়ছেন, আর রচনার বিষয়টা হলো ইংলিশের যে রচনাগুলো শিখবেন সেখান থেকে কভার দিবেন। বাংলা নিয়ে কোনো প্রশ্ন আছে? এরপর আসেন ইংলিশ নিয়ে।
ইংলিশের ক্ষেত্রে অনুবাদ, অনুবাদে 25 গুণ 2 সমান সমান 50 নাম্বার। তারপর হলো রচনা, রচনাতে হলো 50 নাম্বার। এরপরে হলো আর ব্যাকরণ পাঠ, ব্যাকরণ পাঠ থেকে 30 নাম্বার। তারপর হলো একটা প্যাসেজ দেয়, প্যাসেজ থেকে 30 নাম্বার। একটা লেটার টু দ্য এডিটর, এখানে 20 নাম্বার। আর এই যে প্যাসেজ যেটা দিবে তার সারাংশ লিখতে হয়, সেখানে 20 নাম্বার। এটা হলো ইংলিশ সিলেবাস। এবার আসেন, ইংলিশও পড়ার তেমন কিছু নাই, সম্পূর্ণ বেসিকের উপর ইংলিশটা। ইংলিশটা কীভাবে বেসিকের উপর আমি একটু বলি। অনুবাদ, আপনি যদি ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার যদি না জানেন, আপনি কখনো অনুবাদ করতে পারবেন না। আপনার যদি ওয়ার্ড স্টক না থাকে, আপনি কখনো অনুবাদ করতে পারবেন না। তাহলে এই অনুবাদ এবং ওয়ার্ড স্টক, এটা আপনার প্রিলিমিনারিতে আপনারা অনেকে ভোকাবুলারি যারা পড়ছেন তারা সেটাই কভার করছেন। এরপর দেখেন গত 3টা বিসিএসে 38, 40, এই 2টা বিসিএসে বিশেষ করে শব্দার্থ থেকে প্রচুর পরিমাণ রিটেন প্রশ্ন হয়। প্রশ্ন দেখেছেন কেউ? জি, এখান থেকে দেখবেন এই যে এই শব্দার্থগুলো, ম্যাক্সিমাম শব্দার্থগুলো দেওয়া হয় জিআরই থেকে, জিআরই 1 পয়েন্ট। ম্যাক্সিমাম শব্দার্থগুলো এখান থেকে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে আসেন, আপনার শব্দার্থ এই 30 নাম্বারের জন্য কাজ দিবে, যদিও ব্যাকরণ বলে, কিন্তু এটা ম্যাক্সিমাম শব্দার্থ কেন্দ্রিক থাকে। শব্দার্থ সিনোনিম লিখতে হয়, অথবা একটা ওয়ার্ড দিয়ে তার অ্যাডভার্ব রূপান্তর করতে হয়, অথবা নাউনে রূপান্তর করতে হয়, অথবা বলে এই ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করো। প্রায় 20 থেকে 25 নাম্বার ওয়ার্ড দিয়েই শুধু খেলা। আর এর জন্য সবচেয়ে ভালো বই হলো জিআরই, ঠিক আছে? এরপর দেখেন অনুবাদ, তাহলে আপনার ওয়ার্ড স্টকটা এই ব্যাকরণ অংশটাও কাজে লাগতেছে, আবার অনুবাদও কাজে লাগতেছে। আবার বাংলাতেও অনুবাদ আসে, সেখানে 15 নাম্বার। টোটাল অনুবাদের নাম্বার হলো 65। এই 65 নাম্বার আপনাকে কীভাবে কভার করতে হবে, এটার জন্য ওয়ার্ড স্টক খুব বেশি থাকতে হবে, আর সেন্টেন্স স্ট্রাকচার থাকতে হবে। আপনি যদি সেন্টেন্স কীভাবে বিল্ড আপ করতে হয় সেটাই না জানেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি না জানেন, তাহলে এগুলো তো আপনাকে রিটেন শিখাবে না, ঠিক আছে? আপনি ম্যাথে ফেল করে বিসিএস রিটেনে পাস করা সম্ভব, কিন্তু ইংলিশে ফেল করে কখনো সম্ভব না। কারণ ইংলিশে নাম্বার 200-200-এর মধ্যে 60 নাম্বার, অর্থাৎ 30% মার্কস যদি না পান, এটাকে বলা ক্রাশ। ক্রাশ মানে কোনো মেয়ের উপর ক্রাশ খাওয়া না। পরীক্ষার মধ্যে আপনি ওই 30%-এর কম যদি নাম্বার পান, তাহলে সেটাকে বলা হয় ক্রাশ। আর ক্রাশ খাওয়া মানে 200 নাম্বার সাবজেক্ট আপনার থেকে নাই, তাহলে আপনি পরীক্ষা দিচ্ছেন কত নাম্বারে? 700। 700-র মধ্যে 450, সো টাফ, পাস করবেন না, ফেল। বোঝা গেল? তাহলে এই জন্য আপনার ম্যাথের সাইতেও যারা ম্যাথ ইংলিশ দুইটাতে দুর্বলতা আছে, তাদের প্রধান কাজ হচ্ছে ইংলিশে জোর দেওয়া, ম্যাথে নয়, ঠিক আছে? ম্যাথ নিয়ে আমি একটু পরে বলবো। আর এখানে অনুবাদের বিষয়টা বললাম, যার সেন্টেন্স স্ট্রাকচার ভালো আছে, ওয়ার্ড স্টক জানে। আর ডেইলি স্টার যারা নিয়মিত পড়েন, কতগুলো ফেসবুকে একটু নজর রাখবেন, দ্য ডেইলি স্টার এডিটোরিয়াল একটা পেজ আছে, দেখছেন? ওখানে কিন্তু খুব ভালো ভালো অনুবাদ করে। এবার আর একটা জিনিস আমি বলি, আপনি যে কোনো একটা পেপার থেকে, প্রথম আলো থেকে একটা বিষয় আপনি নিজে নিজে আগে অনুবাদ করবেন, এরপরে সেটা গুগল ট্রান্সলেটে গিয়ে দেখবেন। প্রথম আলো দেখবেন কতগুলো সফটওয়্যার আছে, বাংলাদেশের সকল পত্রিকার একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারটা আপনি ডাউনলোড দিবেন। আপনি প্রথম আলোর যে এডিটোরিয়াল আছে সেটা অনুবাদ করা শুরু করবেন। আপনার কয়টা হচ্ছে, কেমন হচ্ছে সেটা আপনি বুঝবেন। এরপরে এডিটোরিয়ালের ওই বিষয়টাকে কপি করে গুগল ট্রান্সলেট একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার আপনি দিলে ওইটা অটোমেটিক অনুবাদ হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার অনুবাদের সাথে গুগল মামার অনুবাদের পার্থক্য কোথায় 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 আপনার সেন্টেন্সে ভুল আছে। বোঝা গেল? আর আরেকটা বিষয় হচ্ছে, গুগল ট্রান্সলেটে দিলে তারা দেখবেন একটা সেন্টেন্সকে কয়েক ধরনের অনুবাদ করে, তাহলে আপনার ওয়ার্ড স্টকটাও বিল্ড আপ হবে। হ্যাঁ,
ভুল থাকে? না না, বাবানুবোধ থাকে না। হ্যাঁ, বাবানুবোধ থাকে না। আর আপনি বাবানুবোধের বিষয়টা তো বললাম, ওই যে ডেলি স্টারের উপরে কোনো বাবানুবোধ নাই। বাংলাদেশে সবচেয়ে ভালো যেটা করে আপনার কি বলো, ইংলিশ রাইটিংটা সবচেয়ে ভালো হচ্ছে ডেলি স্টারের। এবার ডেলি স্টারের ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি হচ্ছে কতগুলা বিষয়, যেমন ডেলি স্টারের যে এডিটোরিয়াল আছে সেটাকে আপনি গুগলে এনে অনুবাদ করে ফেলবেন, বাংলায় আসবে। আপনি কি করবেন, এবার বাংলা থেকে সেটা ইংলিশ আপনি নিজে অনুবাদ করবেন। তাহলে আপনি দেখবেন ডেলি স্টারের সাথে আপনার অনুবাদের পার্থক্য কোথায়। আর ডেলি স্টারে কিন্তু বাবানুবাদটাই আসে। বুঝা গেল? তাহলে আপনি যে বাবানুবাদের কথা বলতেছেন তার স্ট্র্যাটেজি হচ্ছে এটাই। এরপরে আসেন রচনা। রচনার ক্ষেত্রে খুব আউটস্ট্যান্ডিং যদি না হন তাহলে রচনা আপনি ভালো নাম্বার ক্যারি করতে পারবেন না। রচনা অবশ্যই এখানে অনেকেই 50 নাম্বারের মধ্যে অনেকেই আপনার 20 নাম্বার তুলে, আবার অনেকে এখানে 38-9 তুলে। বোঝা গেল? তাহলে একজন 50 নাম্বার তুলতেছে, আরেকজন 20 নাম্বার তুলতেছে। ম্যাথে নাম্বার 50 আর আরেকটা অনুবাদ যদি একটা রচনা লিখতে পারেন সেখানেও 50। তাহলে ইংলিশ নিয়ে গেল। এবার আসেন আন্তর্জাতিক বিষয়ে বলি। আচ্ছা, আন্তর্জাতিকের আগে বাংলাদেশটা আগে শেষ করে, আচ্ছা আন্তর্জাতিক শুরু করি। আন্তর্জাতিক, এখানে 10টা প্রশ্ন থাকে, শর্ট কোশ্চান 4 নাম্বারের, 4.40। আর 3টা প্রশ্ন থাকে 15 নাম্বারের, 45 নাম্বার। আর একটা সলভিং থাকে, নাম্বার হলো 15। মোট 100 নাম্বার। এই 100 নাম্বারের মধ্যে এই 40 নাম্বারে সবচেয়ে বেশি ভালো নাম্বার পাওয়া যায়। ঠিক আছে? আর এখানে আপনাকে গতবার যে প্রশ্নগুলো এসেছিল, যেমন WAMD বলতে কি বুঝো, অথবা ব্লু ইকোনমি বলতে কি বুঝো, এই ধরনের সংজ্ঞা জাতীয় যে প্রশ্নগুলো আছে সেটা আপনি ইংলিশে লেখার চেষ্টা করবেন। আর এই সংজ্ঞা জাতীয় প্রশ্নগুলা মিনিমাম প্রত্যেকটা BCS এ 2 কিংবা 3 নাম্বার থাকে। ক্লিয়ার? আর সংজ্ঞা জাতীয় প্রশ্নগুলোর জন্য পুরো ইন্টারন্যাশনালের পার্ট এতে প্রশ্ন হবে সর্বোচ্চ 25টা। আপনি 25টার জন্য 25টা কোটেশন মুখস্থ রাখবেন। ঠিক আছে? কোটেশনটা দেওয়ার পরে আপনি সোর্সটা উল্লেখ করবেন। ইন্টারন্যাশনালের কয়েকটা বই যেটা আমি ফলো করি, এটা হচ্ছে, একটু নামগুলো লিখে নিতে পারেন যদি চান কোটেশনের জন্য। আন্তর্জাতিক সম্পর্ক সংক্ষিপ্ত ইতিহাস, আব্দুল আলিমের লেখা একটা বই। আপনি বইটা না পড়লেও অনেক সময় আপনি যদি বইয়ের সূচনা দেখেন যে এই বইয়ে কি কি বিষয় আছে, সেটা যদি থাকে, ধারণা যদি থাকে, তাহলে আপনি কি করবেন, পরীক্ষাও দিয়ে আসে ওইটা নিজের মতো করে লেখে আপনি সোর্সটা উল্লেখ করে দিবেন। ঠিক আছে? আন্তর্জাতিক সম্পর্ক সংক্ষিপ্ত ইতিহাস, আব্দুল আলিমের লেখা একটা বই। যারা সিটি ইউনিভার্সিটি IRA পড়েন তাদেরকে বইটা পড়ানো হয়। এরপরে হলো আন্তর্জাতিক সম্পর্ক এর মূলনীতি। আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি, দুইটাই আব্দুল আলিমের বই। না, আব্দুল হালিম না, আব্দুল আলিম। আলিম, হালিম না। না, আব্দুল হালিম না, আব্দুল আলিম। আপনি কি IRA স্টুডেন্ট? রাষ্ট্রবিজ্ঞান, আব্দুল আলিমের। আপনি একটু দেখে নিন, বইয়ের ছবিটা আমার কাছে আছে, দেখিনি। আচ্ছা, নাম নাই।
জি আব্দুল হালিম, ঠিক আছে। আচ্ছা, তাহলে সংজ্ঞা জাতীয় প্রশ্নগুলোর মধ্যে এগুলো দেওয়া যায়। আর এখানে প্রশ্ন অনেক সময় কমন পড়ে না, কমন না পড়লেও লিখতে হবে, ঠিক আছে। এরপরে আসেন, এই যে 45 নাম্বার, এই 45 নাম্বারের ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন এটা হলো, এই 45 নাম্বারে সবসময় সংকট থেকে একটা প্রশ্ন হয়। সংকট, যেমন বর্তমান সংকট আছে আপনার ইরান সংকট, তারপর আছে আপনার কাশ্মীর সংকট, তারপর আছে আপনার সিরিয়া সংকট। 36 এবং 38 এই দুইটা বিসিএস এর সিরিয়া সংকট থেকে প্রশ্ন এসেছে। এরপর হলো আপনার জেরুজালেম সংকট। এই কয়েকটা সংকট থেকে নিয়মিত একটা প্রশ্ন হয়, ঠিক আছে। এই সংকটের জন্য আপনি একটা বই, রেফারেন্স বই ফলো করবেন। আপনি দেখবেন বিষয়টা কোনটার সাথে সম্পৃক্ত। যেমন আপনাকে একটা প্রশ্ন দিল ব্রেক্সিট। আপনি যখন ব্রেক্সিট যখন লিখবেন তখন ইউরোপের ইতিহাসটা একটু টানবেন। ইউরোপের ইতিহাস যদি টানতে যান তাহলে সেখানে একজন রাইটারের একটা বই আছে, সেটা একটু নামটা একটু লিখে ফেলবেন, যে তথ্যটা এখান থেকে দিবেন। এটা হলো আধুনিক ইউরোপের ইতিহাস, ডক্টর ইমরান হোসেন। আধুনিক ইউরোপের ইতিহাস। যখন আপনার যখন বলে ব্রেক্সিট নিয়ে লেখো, তখন আপনি ব্রেক্সিটের উপরে কিছু লেখা লিখবেন না, আপনার ইউএসএ থেকে কিভাবে ইউ পর্যন্ত আসে। তাহলে ওইটা দেওয়ার পরে আপনি এখানে ব্রেক্সিটটা যখন আলোচনা করবেন, ব্রেক্সিটের প্রাথমিক আলোচনা হিসেবে ওগুলো উল্লেখ করবেন। উল্লেখ করে এরপরে রেফারেন্স বইয়ের নাম দিয়ে দিবেন। ক্লিয়ার? এরপর হলো সংকট। সংকটগুলো নিয়ে নিয়মিত প্রথম আলোর প্রজেক্ট সিন্ডিকেট, যারা প্রথম আলো পড়েন অথবা ডেইলি স্টার পড়েন, ওখানে দেখবেন নিয়মিত কতগুলো আর্টিকেল লেখে প্রজেক্ট সিন্ডিকেট। দেখছেন যে প্রজেক্ট সিন্ডিকেট আপনি জেনে নিবেন যে প্রজেক্ট সিন্ডিকেটের মধ্যপ্রাচ্য নিয়ে রাইটার কে কে। তাহলে যেমন আপনাকে দিল সিরিয়া ইস্যু নিয়ে, যেমন আপনাকে দিল জেরুজালেম ইস্যু নিয়ে, আপনি যদি জানেন যে প্রজেক্ট সিন্ডিকেটে এই দুইজন রাইটার এই দুইটা ইস্যু নিয়ে নিয়মিত লেখে, আপনি এটা লেখার পরে লাস্টে সোর্স হিসাবে উল্লেখ করে ওই দুইজনের নাম দিয়ে লিখবেন প্রজেক্ট সিন্ডিকেট থেকে নেওয়া, ঠিক আছে। এরপরে আসেন আর একটা বিষয়, যেমন আপনার জেরুজালেম নিয়ে যখন লিখতে বলবে অথবা সিরিয়ার যখন আপনি প্রাচীন ইতিহাস যখন টানবেন, তখন সেখানে ইতিহাসের স্টুডেন্ট যারা আছে তাদেরকে একটা বই পড়ায়, সিটি ইউনিভার্সিটি পড়ায়। এটা হলো আপনার আধুনিক মধ্যপ্রাচ্য। আধুনিক মধ্যপ্রাচ্য একটা বই আছে শফিউদ্দিন জোয়ারদারের। যারা ইসলামের ইতিহাস কিংবা ইতিহাস পড়ছেন তাদেরকে এই বইগুলো পড়ানো হয়। আধুনিক মধ্যপ্রাচ্যের ইতিহাস, শফিউদ্দিন জোয়ারদার। তাহলে আপনি লেখার পরে এই রেফারেন্সগুলো উল্লেখ করে দিবেন এখানে। ক্লিয়ার? এরপর আসেন আরেকটা, আর সমসাময়িক, যে বর্তমান সময়ে কয়েকটা বিষয় আলোচিত, যেমন আইপিএস নিয়ে তারেক শামসুর রহমানের সাম্প্রতিক একটা বই বের হয়েছে। বইটা কেউ দেখছেন? এটা হলো আপনার ভারত মহাসাগর, চীন ভারত দ্বন্দ্ব, তারেক শামসুর রহমান। আর এই বিষয়গুলো নিয়ে সবসময় বেশি লেখে তারেক শামসুর রহমান। আপনি নিজের মতো করে বিষয়গুলো তুলবেন, কয়েকজন পত্রিকাগুলো একটু ভালোভাবে পড়বেন, পড়ার পরে রেফারেন্স হিসাবে উল্লেখ করবেন যে তারেক শামসুর রহমানের আর্টিকেল থেকে নেওয়া। তাহলে সে কখনো যে খাতাগুলো কাটবে সে হুবহু মিলে দেখবে না। তারেক শামসুর রহমান যে লেখা নাই এটা না, লেখছে, তবে তারেক শামসুর রহমান তার নিজের মতো করে লিখছে, আর আপনি লেখার সময় তারেক শামসুর রহমানের মনোভাবটা তুলে ধরছেন। বুঝা গেল? এটাই। এরপর আসেন বাংলাদেশ অ্যাফেয়ার্স। বাংলাদেশ অ্যাফেয়ার্সে বাংলাদেশ অ্যাফেয়ার্সে আপনার মুক্তিযুদ্ধ থেকে 50+ প্রশ্ন থাকে। এটা 38 বিসিএস ছিল এবং 40 বিসিএসও ছিল, 38+। দেখেন আপনি কি করবেন, এখানে কতগুলা বিষয়, যারা ইতিহাস কিংবা ইসলামের ইতিহাস পড়েছেন অথবা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন
তাদের জন্য এই বিষয়গুলো খুব সহজ। একটু অফ করে দেন। এখানে আপনি প্রত্যেকটা প্রশ্নগুলো দেওয়ার পরে আপনি একটা রেফারেন্স বইয়ের নাম লিখবেন। যেমন আপনাকে দিল 7 মার্চের ভাষণ মূল্যায়ন করে একটা প্রশ্ন দিল, ঠিক আছে? তাহলে আপনি লেখাটা শুরু করবেন কিভাবে? তাহলে আপনি লেখাটা যদি শুরু করেন এইভাবে যে 2013 সালে প্রকাশিত জ্যাকব আর ফিল্ডের উই শ্যাল ফাইট অন দ্য বিচেস দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্ট্রি, এই গ্রন্থে বিশ্বের সেরা 41টি ভাষণের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ভাষণ হলো 7 মার্চের ভাষণ। এই ভাষণকে গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করা হয়। সূচনা বাক্য শেষ। ক্লিয়ার? এরপরে হলো দ্বিতীয় নাম্বার, আপনি লেখার পরে মধ্যখানে যে কাজটা করুন, 7 মার্চের ভাষণ মূলত প্রত্যক্ষভাবে স্বাধীনতার ঘোষণা তিনি দেন নাই, তিনি সেখানে পরোক্ষভাবে 3টা লাইনে স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন। ও 3টা লাইনগুলো কি কি? 1, 2, 3 করে উল্লেখ করবেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দিবে, দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। আর একটা লাইনে তিনি বলেছিলেন, আমরা যখন রক্ত দিতে শিখেছি, কেউ আমাদেরকে দাবাইয়ে রাখতে পারবে না। তাহলে আপনার স্বাধীনতার ঘোষণা যে তিনি পরোক্ষভাবে উল্লেখ করছেন, একটা প্রমাণ হয়ে গেল। এরপরে আপনি দেখবেন এই ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের রণকৌশল সম্পর্কে আলোচনা করেছিলেন, ঠিক আছে? লেখার পরে লাস্টে আপনি দিবেন 7 মার্চের ভাষণের পরে বাংলাদেশ ছিল মূলত ডিফেক্টো রাষ্ট্র এবং 7 মার্চের ভাষণে উল্লিখিত 10টি নির্দেশনা অনুসারে রাষ্ট্র পরিচালিত হয়। বুঝা গেল? এরপর লাস্টে নীল কলম দিয়ে দাগ দিবেন 7 মার্চের ভাষণের পরে আইএসআই এর প্রতিবেদনে বলা হয় শেখ মুজিব, চতুর মুজিব, একদিকে তিনি প্রত্যক্ষ স্বাধীনতার ঘোষণা দিলেন না, আমাদেরকে কিছু বুঝতে দিলেন না, এই ধরনের একটা লাইন আছে, একটু দেখে নেবেন। তাহলে আপনি এখানে এই ধরনের যদি প্রেজেন্টেশন করতে পারেন, আপনাকে 5-এ 7.5 অথবা 5-এই দিবে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার বিষয়, আপনি কি সবগুলো প্রশ্ন এইভাবে আনসার করতে পারবেন না? আপনি মনোযোগ আকর্ষণ করার জন্য এই ধরনের 6-7টা প্রশ্ন আউটস্ট্যান্ডিং করে লিখবেন। লেখার পরে সোর্স কি? 7 মার্চের ভাষণের উপর বেশ কয়েকটা বই আছে, মুক্তিযুদ্ধ নিয়ে। যেমন মহিউদ্দিন আহমেদের বই আছে আওয়ামী লীগের উত্থান পর্ব 47 সাল থেকে 71, এই একটা বই, প্রথম প্রকাশনী। আর একটা বই আছে আওয়ামী লীগের যুদ্ধ দিনের কথা, এই একটা বই আছে। আর একটা আছে মুক্তিযুদ্ধ তারপর একটি নির্দলীয় ইতিহাস, গোলাম মুর্শিদের লেখা। তাহলে এই আর একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা পাঠ্য বই, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। আর বিদেশি কয়েকটা বই দিবেন, যেমন বিজয় নিয়ে, যে আপনি 16 ডিসেম্বরকে কীভাবে মূল্যায়ন করো, এই ধরনের প্রশ্নগুলো আপনি, যেমন আপনি একটা বইয়ের রেফারেন্স দিলেন, আপনাকে বললো 7 মার্চের ভাষণ নিয়ে লেখো, আপনি রেফারেন্স দিলেন আপনার দ্য বার্থ সারেন্ডার এট ঢাকা, দ্য বার্থ অফ এ নেশন, এটা দিয়ে দিলেন, কিন্তু এই বইয়ে 7 মার্চের কোনো বিষয় উল্লেখ ছিল না। তাহলে আপনি দিবেন, তবে ওই বইয়ে ওই বিষয়টা উল্লেখ থাকতে হবে। বুঝা গেল? এরপর আপনি যেমন তারেক শামসুর রহমানের লেখায় আপনি যখন কোটেশন করবেন, তখন আপনাকে জানতে হবে তারেক শামসুর রহমান কি নিয়ে লেখে, ঠিক আছে? আপনি অর্থনীতি নিয়ে লেখার পরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এই দিলেন, লাস্টে সোর্স করলেন তারেক শামসুর রহমান, ওই বেটা তো আপনার ইকোনমিক্স নিয়ে লেখে না, তাহলে আপনি নিজের কাছে নিজেই ধরা পড়লেন। বুঝা গেল? আপনি বইয়ের বিষয়বস্তুটা কি, যারা আছে যে সাবজেক্টে যে পড়ে তার থেকে জানবেন যে ভাই এই বিষয়ের বিষয়বস্তুর উপর কি কি বই লেখা আছে, ঠিক আছে? এরপরে আসেন আপনার মুক্তিযুদ্ধের উপর 2-3টা বই একটু রেফারেন্স দেওয়ার চেষ্টা করবেন। আর এরপরে আসেন সংবিধান নিয়ে আপনার প্রতি বছরেই 20 থেকে 30 নম্বরের প্রশ্ন হয়, মাঝে মধ্যে 40 নম্বরের প্রশ্ন হয়েছে সংবিধান রিলেটেড। আর সংবিধানটা আপনার যে কোনো কাজে লাগবে, গরুর রচনার মতো, হ্যাঁ, সব জায়গায় কাজে লাগানো যায়।
যেমন সংবিধান নিয়ে আপনি যখন লিখবেন, আপনার কোন একটা বিষয় আসছে, যেমন বাংলাদেশের আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো, আপনাকে সেটা সংবিধানের কোথায় উল্লেখ আছে, যেমন আর্টিকেল 65 দিতে হবে, লাস্টে সোর্স দিবেন বাংলাদেশ সংবিধান। ঠিক আছে, এরপরে আপনাকে দিল আপনার বাংলাদেশের কৃষি নিয়ে উল্লেখ করো, কৃষি নিয়ে আলোচনা করো। তো আপনি এটা নিয়ে যখন আলোচনা করবেন তার আগে আর্টিকেল 14 নম্বরে কৃষি সম্পর্কে উল্লেখ আছে সেটা কোট করলেন, অর্থাৎ আপনার সংবিধান প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। বুঝা গেল? এরপর আপনাকে দিল আপনার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে, যেমন 36 বিসিএস একটা প্রশ্ন এসেছে, নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন 2016 পর্যালোচনা করে। তাহলে আপনি এই সংক্রান্ত বিষয়গুলো যখন লিখবেন তার আগে তার আর্টিকেল সংবিধানের কোথায় আছে সেটা কোট করবেন। বুঝা গেল? আচ্ছা, এরপর হলো আপনাদের স্যার এসেছেন, কথা বলবেন, আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আসেন ম্যাথ। ম্যাথ হচ্ছে 9-10-এর আপনার যে ম্যাথ বইটা আছে, এবং হায়ার ম্যাথের সবগুলো লাগে না, কিছু কিছু অধ্যায় কাজে লাগে, যে অধ্যায়গুলো কাজে লাগে সেটাই করবেন। আর যারা আপনার, আমার যেটা পার্সোনাল ভিউ, আপনার হয়তো নাও মিলতে পারে, যারা আর্টসের ব্যাকগ্রাউন্ড, ম্যাথ ভালোভাবে পারেন না, তারা জ্যামিতি শিখতে যাবেন না, কারণ পরীক্ষার জ্যামিতি হুবহু আসে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে। ঠিক আছে, আপনি জ্যামিতি লিখলেন নিজের মতো করে, নিজেকে পিথাগোরাস বানিয়ে ফেললেন পরীক্ষার হলে, লাভ নাই, জিরো। আপনি বরং জ্যামিতি শিখে যে সময়টা নষ্ট করবেন সেই সময়টা আপনি আরেক জায়গায় কাজে লাগান। যে বিষয়টা দুর্বল এই বিষয় নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ঠিক আছে, এরপরে আসেন ম্যাথ নিয়ে, আর অনেকে বিন্যাস সমাবেশ সম্ভবতা পারে না, তার এই বিষয় নিয়ে আপনি যদি মনে করেন আমি পারবই না, এটা যে দরকার নেই, বাদ। ঠিক আছে, আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় তখন আপনার টার্গেট থাকে 50, আর্টস ব্যাকগ্রাউন্ড হলে আপনার টার্গেট, ম্যাথ পারেন না তখন 40-35 টার্গেট করিয়ে আগাবেন, তাহলে আপনি 30 পাবেন। কিন্তু আপনি আর্টসের স্টুডেন্ট, 50 আনসার করতে গিয়েছেন, এই 50-এ হবে না, ওখানে কিছু হবে না। ক্লিয়ার? এরপর সায়েন্সের বিষয়টা, সায়েন্স সবসময় কঠিন প্রশ্ন হচ্ছে, 40তম বিসিএস সায়েন্স প্রশ্ন সবচেয়ে বেশি কঠিন ছিল, আবার 38তম বিসিএসে সায়েন্সটা অনেক সহজ ছিল। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছেন তারা সায়েন্সে ভালো নাম্বার তুলে চেষ্টা করবেন, তারা 80 টার্গেট নিয়ে আগাবেন, 80-এর বেশি পাওয়া সম্ভব না। এই হলো আমার মতো করে বললাম আমার স্ট্র্যাটেজিটা, আমি যেহেতু পরীক্ষা দিই আপনাদের সাথে 41 আবার, এই আমার স্ট্র্যাটেজি। তো সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।